নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। সবাইকে আজকের প্রণাম। আজকে একটা ভালো দিনটা খুবই ভালো। 23শে জানুয়ারি 2026, খুব সুন্দর একটা দিন, যেখানে আমাদের সরস্বতী পূজাও চলছে, প্লাস নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কি প্রত্যেকটা বাঙালির গর্ব, তারও আজকে জন্মদিন। তো শুরু করি আমার নিজের পরিচয় দিয়ে। আমার নাম লক্ষণ সাহা, এজ 24, ফ্রম সামওয়্যার ফ্রম বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলেই থাকি, ঠিক আছে, নর্থ বেঙ্গলে থাকি এটা বলতে পারি। সিটিটা না হয় পরেই বললাম কোথায় থাকি। তো আমার 24 বছর বয়স, আর আমার একটা ইউটিউবে ভিডিও বানানোটা একটা খুব প্যাশন বলতে পারেন, বলতে পারো। অ্যাকচুয়ালি তোমরা তো সবাই আমারই বয়সের, তোমরা দেখছো, আমারই ভাই বোন বা দাদা দিদিরা। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমার একটা মিশন আছে, ঠিক আছে, যে জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করছি। এটা একটা আমার ভিতরকার প্যাশন বলতে পারো তোমরা। মানে কি, লাইক, যদি আমি দেখছি, আমি একটা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট বলতে পারো। তো বলতে পারো কি, আমি নিজে হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। তো হিস্ট্রিতে আমি একটা জিনিস দেখেছি, যখন আমি হিস্ট্রি পড়তাম না, তো মিডিভেল পিরিয়ড থেকে দেখতাম যে একটা বেঙ্গল যে আছে, বেঙ্গল প্রভিন্স, এটা একটা ভারতের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে আমাদের, ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে অনেক তোমার রিচ রিচ প্রভিন্স বলতে পারো। সব থেকে রিচ, সমৃদ্ধশালী, প্রসপেরিটি, এত কিছু। এবং আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টও যখন আমরা দেখি, মডার্ন ইন্ডিয়া, যেটা থেকে আমাদের এই যে দেশ, ভারত দেশ, মডার্ন ইন্ডিয়ান স্টেটস, মানে একটা স্টেট বলতে এখানে আমি রাষ্ট্রকেই বোঝাচ্ছি, কারণ একটা পলিটিক্যাল সায়েন্সের টার্ম আছে যে স্টেট মানে রাষ্ট্র। তো এই যে মডার্ন ইন্ডিয়া, এই যে আমরা যে আজকে ইন্ডিয়া আছি, এটা আজকে কোথায় পৌঁছলো সেটা বোঝা যায় মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে। তো তখন আমি দেখছি এই ন্যাশনাল মুভমেন্টের মেন যে গড় ছিল, এপি সেন্টার বলতে পারো, সেটা আমাদের বেঙ্গল। এখানে কংগ্রেসের যে তীব্র বিরোধী করা এক্সট্রিমিস্ট হোক, অথবা মডারেট, অথবা রেভলিউশনারি মুভমেন্ট, যাকে আমরা টেরোরিজমও বলি, সেই সব কিছুর উৎপত্তি বেঙ্গল থেকে। বেঙ্গল একটা খুবই রিচ প্রভিন্স ছিল, কলকাতাকে আগে ভারতের রাজধানী বলা হতো। কিন্তু এমন কি হলো যে আমাদের বেঙ্গল এখন যে টপে ছিল, যেখানে বাংলার ছেলেপেলেরা আমরা ইন্ডিয়ার টপ পজিশনে ছিলাম, সেখান থেকে আজকে এমন দুর্দশায় পৌঁছেছি যে বেঙ্গল না তো পয়সা দিক থেকে অন্যতম, না তো শিক্ষা, না কালচার, সব দিক থেকে কেন যেন নিচের দিক থেকে গুণ হচ্ছে বেঙ্গলকে। কেন এরকম ডাউনফল আসলো আমাদের স্বাধীনতার পরে হঠাৎ করে? কত বছরই হয়েছে, 70-80 বছর হবে। তো এই 80 বছরে এমন কি হয়ে গেলে এত অধঃপতন কেন ঘটলো বেঙ্গলের? আমাদেরকে তো কন্ট্রিবিউট করা উচিত, কিন্তু এখন বর্তমান ভারতে আমাদের এই বাংলাকে অনেকটা তোমাদের গরিব রাজ্য, পিছিয়ে পড়া, এইভাবে ধরা হচ্ছে। আমি এই জিনিসটাকেই টার্গেট করে চাই আমার এই মিশনের, এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে, বা মানে কি একটা মানুষকে একটা জাগানোর ছোট্ট প্রয়াস আমার। জানি আমি যে আমি একটা খুবই ছোট্ট একটা ডট, একটা সাদা পেজে যদি একটা ডট দিই, এই ডটটার সমান হয়ে যাও আমার মানে কি হ্যাসিয়ত বলতে পারি এখন যে। কিন্তু আমার এটা খুবই মানে কি একটা খোট, মানে কি একটা খুন্নাস আছে জীবনে, যে মানে কি কেন আমরা এত পিছনে কেন? ওয়াই নট উই ডমিনেট ইন ইন্ডিয়ান? একটা টাইম ছিল যখন ইন্ডিয়ান পলিটিক্সে বেঙ্গলের দবদবা ছিল, কিন্তু এখন ওই জিনিসটা আমি পাচ্ছি না। পলিটিক্স হোক, এডুকেশন হোক, কালচার হোক, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হোক, যে কোনো কিছুই হোক, মানে কি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। কিন্তু এখন এই জিনিসটা আমরা পাচ্ছি না, ঠিক। বেঙ্গলকে ভায়োলেন্সের দিক থেকে অন্যতম স্টেট, উইমেন প্রোটেকশনের দিক থেকে, তো এইসব নিয়ে আমার একটা স্টেট। তো এরকমই একটা টাইম ছিল আমাদের ইন্ডিয়াতে। এই যে এখন যেরকম অরাজকতা, শিক্ষার দিক থেকে খুবই একটা অভাব বলতে পারি, এরকমই একটা টাইম ছিল 1800s, যে 19th সেঞ্চুরি যেটা আছে, আমরা 19th সেঞ্চুরির সেকেন্ড পার্টে বলতে পারি, কিছু মনীষীর জন্ম হয়। রাজা রামমোহন রায়ের মতো মনীষীরা আসে, এবং ওখান থেকে শুরু হয় আমাদের বাংলার নবজাগরণ, ঠিক, বেঙ্গল রেনেসান্স। ওখান থেকে বেঙ্গলের যে পাল্টা শুরু হয়, ওই রেনেসান্সটা গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে, এবং সেটা পরবর্তীতে
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে জন্ম দেয়। এই যে শিক্ষার যে রেশনাল বিচার, রেডিক্যাল বলতে চাই, আমার মুখ থেকে ভুল বেরোলো, রেশনাল বিচার, এই জিনিসটাই হচ্ছে মেন আমাদের যে নবজাগরণের মেন উদ্দেশ্য। আমারও এই উদ্দেশ্যটাই যে বেঙ্গলিদেরকে আবার একবার রেশনাল হতে হবে, খুবই খুবই রেশনাল হতে হবে। খালি পলিটিক্সে ঢুকে থাকলে হবে না। পলিটিক্সের সাথে সাথে, পলিটিক্স খারাপ জিনিস না, একদমই না, পলিটিক্সকে আমি কখনোই খারাপ বলবো না। পলিটিক্স ভালো জিনিস যখন এখানে এনলাইটেন্ড মানুষরা থাকবে। পলিটিক্স ছাড়াও আমাদের কাছে আছে শিক্ষা, সায়েন্স, অনেক কিছু আছে ডমিনেট করার। আমি চাই যেন প্রত্যেকটা বেঙ্গলি অ্যাটলিস্ট টপ, ইন্ডিয়ার যে টপ মোস্ট সেগমেন্ট থাকে, টপ 5, টপ 10, এই রেঞ্জে আসুক যে কোনো ফিল্ডে। এটা ক্যাপিটাল হোক, জিডিপি হোক, কালচার হোক, সায়েন্টিফিক রেভলিউশন হোক, আইটি সেক্টর, যেটা কি কলকাতা হওয়ার কথা ছিল ওটা বেঙ্গলে চলে গেছে। এটা আমাদের একটা ধরে রাখা উচিত। তো এই জন্যই আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করছি, অলরাইট, যেখানে আমি বলবো একটা, বলতে পারো এটা 21st সেঞ্চুরির বাংলার নবজাগরণ সেশন। আমি বলছি না যে ও তো আমার, আমি জানি না মুভমেন্টটা একটা, এইটা একটা আমার ভিতরের মিশন, জানি না আমি এটা কত দূর যাবে বা কি যাবে, আমি এটা নিয়ে এখনও তো ভাবছি না। আমি জাস্ট ভাবছি যে হয়তো কিছু সংখ্যক মানুষ যারা একটু দেখবে, শুনবা তোমরা, তো তুমি বুঝবা যেন তোমার ভিতরে ওই জিনিসটা আমি জাগাতে পারি, যেন কি তুমি ইন্ডিয়ার মধ্যে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে টপে নিতে পারো, মানে ইন্ডিয়ার মধ্যে তুমি ডমিনেট করতে পারো অ্যাজ আ বেঙ্গলি। আমি এটা চাচ্ছি। এবং তুমি যখন বেঙ্গলি হয়ে যখন ইন্ডিয়ার মধ্যে ডমিনেট করবে, তো তুমি নিশ্চয়ই ইভেন আমাদের দেশকেও ওয়ার্ল্ড লেভেলে রিপ্রেজেন্ট করবে। তো এইখানেই হচ্ছে একটা বাংলার নবজাগরণ, এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন একটা ছিল ভিডিও, যেটা কি আমি বলতে চাইছিলাম। তো এখন শুরু করি। আজকে এটা একটা যেহেতু প্রথম দিন, আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়বো। আমি যেহেতু হচ্ছে আমার অনেক কাজ থেকে, আরও আমার পার্সোনাল অনেক কাজ থেকে, আমার পড়াশোনা থাকে অনেক, আর আমি অনেক বিজিও থাকি। তো আমি বলছি না, প্রমিস করছি না যে আমি ডেলি একটা করে ভিডিও ছাড়বো বা প্রত্যেক দিন এরকম আসবো। আমি মাঝে মাঝে আসবো, এরকম ভিডিও ছাড়বো। তো তোমাদের জন্য, যাতে তোমাদের ওভারঅল একটা গ্রুমিং হয়, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, যাতে তোমরা একটু জিনিস ভালো মতো আরও একটু দেখার যে পার্সপেক্টিভটা আছে সেই জিনিসটা খুলে যায়। তো আজকের দিনটা কি, 23rd জানুয়ারি 2026, খুব ভালো দিন। এরকম একটা দিন বিরল বলতে গেলে, কেন আজকে বাঙালিদের দুটো উৎসব একসাথে, এক সরস্বতী পূজা, সবাইকে তার সাদর অভিনন্দন, প্লাস নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিবস। তো এই দুটো জিনিস নিয়ে আজকে আমি কথা বলতে চাই, সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রথমে শুরু করি সরস্বতী মাকে দিয়ে। সরস্বতী দেবী আমাদের অত্যন্ত পূজনীয়। আমরা ছোটবেলায় যে পড়াশোনা শুরু করেছি, সেখান থেকেই হচ্ছে সেই হাতে খড়ি দিয়ে সরস্বতী পূজার মাধ্যমে আমরা সিলটে লিখে আমাদের এই পড়াশোনার জার্নিটা শুরু করেছিলাম। তো সরস্বতী পূজা বা সরস্বতী মাকে নিয়ে যেসব কাহিনীগুলো আছে, তার মধ্যে আমরা দেখতে পাই যে ভগবান বিষ্ণু একবার সরস্বতী মাকে একটা বোন দিয়েছিলেন, মানে বরদান টাইপ। কি দিয়েছিলেন, যে তুমি যার, না স্টোরিটা তাহলে শুরুর থেকে বলি। লক্ষ্মী আর সরস্বতী দুজনই বিষ্ণু ভগবানের কাছে আসলেন বর চাইতে। তো বিষ্ণু ভগবান লক্ষ্মীকে এমন একটা বর দিলেন যে তুমি যার কাছে যাবে, তুমি যাকে ইচ্ছা দিতে পারো আশীর্বাদ, তোমার আশীর্বাদ, তুমি যাকে ইচ্ছা টাকা পয়সা সম্পত্তি দিতে পারো, ধন দৌলত, কিন্তু ওটা কতক্ষণ থাকবে ওর কাছে আর কখন ওটা ছিনে নেব, এটা আমার হাতেই পাওয়ারটা আছে। কিন্তু তখন সরস্বতী ঠাকুর বললো আমাকেও লাগবে, আর লক্ষ্মীকে যেটা দিচ্ছ বরদান, তার থেকে ভালো বরদান লাগবে, ওর থেকে বেটার। তো তখন বিষ্ণু ভগবান বলে সরস্বতী ঠাকুরকে, যে নারায়ণ বলছে যে ঠিক আছে, তুমি যাকে ইচ্ছা দিতে পারো তোমার বিদ্যা বুদ্ধি উইজডম, আর আমি ওর থেকে এটা ছিনিয়েও নেব না। দ্যাটস দ্য মেন পার্ট, দ্যাটস দ্য কোর পার্ট। তুমি কখনো এটা ভেবেছো এই স্টোরিটার মানে কি প্র্যাকটিক্যাল লাইফে? আমরা দেখি অনেক সময় যে আমরা টাকা দিলাম কমে গেল, কিন্তু একটা ম্যাজিক দেখছো যে আমার মধ্যে যে নলেজটা আছে বা তোমার মধ্যে যে নলেজটা আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কি তুমি যত শেয়ার করো তত তোমার বাড়ে কিন্তু নলেজটা। আজ অব্দি এরকম আমি কাউকে দেখি নাই যে আমি একটা টপিক জানতাম, ওকে এই বিষয়টা আমি পড়ালাম আর আমার মধ্যে ওই জিনিসটা কমে গেল। কখনোই হচ্ছে না এটা। আমি গিটার পারি, আমি যদি কাউকে গিটারেরও বিদ্যাটা শেখাই, আমার নিজের রিভিশন হচ্ছে।
আর আমি ওটাতে আরো নিপুণ হচ্ছি, ঠিক না? তো দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের ম্যাজিক, যে সরস্বতী ঠাকুরকে যে পূজা করবে, সরস্বতী ঠাকুরকে যে মানবে। আমি এরকম বলছি না যে হচ্ছে আমি এগুলা এই লোক প্রথা যে আমাদের যে হিন্দুইজমটা আছে যে কাঠে খড়ি দিয়ে যজ্ঞ করে উপাস থেকে অঞ্জলি দিলাম তারপরে ঘুরে পেলো, আমি ওটার কথা বলছি না। আমি খুবই প্র্যাকটিক্যাল সনাতন ধর্ম, প্র্যাকটিক্যাল হিন্দুইজম যেটা আছে আমি ওটা নিয়ে কথা বলছি। যে সরস্বতী ঠাকুর যে উইজডম, যে এডুকেশন, যে নলেজ, যে বিদ্যা, যে আর্ট অফ লার্নিং যে জিনিসটা আছে আমাদের, আর্ট অফ লার্নিং, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে সরস্বতী ঠাকুরকে কি বলতে চায়, যে যত দিব তত বাড়বে। আর মেন কথা হচ্ছে লক্ষ্মী যদি আমার ভাগ্যে থেকে, টাকা পয়সা আমার কাছে আছে, ওটাকে অন্য কেউ ছিনাই নিতে পারবে, আমার ভাই, আমার ছেলে, আমার কাকু, জেঠু, রিলেটিভ, বা অন্য কোনো আমার শত্রু, বা গভর্নমেন্ট, যে কেউ হোক, তাই না? কিন্তু আমার যে নলেজটা আছে, আমার যে জ্ঞান আছে, জ্ঞান যার থেকে আমি কামাবো, জ্ঞান, এবার কামানোর পয়েন্টও আসছে, এমন না যে লক্ষ্মীকে টোটালি আমি নেগলেক্ট করছি, ওখানেও আসবো আমি। কিন্তু এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমার থেকে কেউ নিতে পারবে না। এখানে একটা সংস্কৃতের শ্লোকও আছে, না চড়ে ভজ্যম, এরকম কিছু একটা আছে যেটা আমার মাথায় আসছে না এখন টোটালি। তো দ্যাটস দ্য পয়েন্ট। নেক্সট তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, যে লক্ষ্মী ঠাকুরের ফটো দেখবা অনেক সময় দাঁড়িয়ে থাকে, একটা কুলা নিয়ে দিচ্ছে ধান, আর সোনার যে কয়েন আছে ওটাও পড়তেছে, ঠিক আছে? আর সরস্বতী ঠাকুরকে দেখবা একটা পদ্ম ফুলের উপরে বসে থাকে সবসময়। তো এইখানেও একটা সিগনিফিকেন্স, যদি আমরা এই টপিকটাকেও যদি একটু গভীরভাবে বুঝতে চাই, এখানেও একটা বোঝার জিনিস আছে কি, যে লক্ষ্মী ঠাকুর যখনই আসবে লক্ষ্মী ঠাকুর দাঁড়ায় থাকবে। লক্ষ্মী ঠাকুরকে মানানো খুবই কঠিন, ওনাকে সবসময় ইমপ্রেস রাখতে হবে নিজের স্কিল দিয়ে, নিজের ফাস্ট স্পিড দিয়ে, কাজ করার ক্ষমতা দিয়ে, সব কিছুকে দিয়ে ওনাকে ইমপ্রেস রাখতে হবে, তাহলে উনি তোমার কাছে টিকে থাকবেন। কিন্তু সরস্বতী ঠাকুর যদি একবার তোমার লাইফে আসলো, ওই ইজিলি যাবে না, ওই তোমার ওখানে ঘিটি ঘেরে বসে থাকবে। দ্যাটস দ্য থিং। যখন তুমি কোনো কিছু শিখে নাও, ওই জিনিসটা তুমি ভুলো না। ওয়ান্স ইউ লার্ন সামথিং, ইউ ক্যান নট আনলার্ন ইট ইজিলি, তাই না? ওয়ান্স ইউ লার্ন, ইউ ক্যান নট আনলার্ন, ইউ ক্যান আর্ন ফ্রম ইট। এইবার আসি আর্নিং এর ব্যাপারটা। তো একটা জিনিস দেখবা, এটা মুকেশ আম্বানিও বলছিল, ওই জাপানের কোনো একজন আসছিল, তা না ওনাকে, কোনো এন্টারপ্রেনিয়রকে, না এনভিডিয়ার চিফকে, হ্যাঁ এনভিডিয়ার চিফকে মুকেশ আম্বানি বলছিল যে আমাদের এখানে, মুকেশ আম্বানির এটা বক্তব্য, যে আমাদের এখানে আমরা বিদ্যাকে বেশি ভ্যালু দিই সরস্বতীকে, কেন কি সরস্বতী যেখানে থাকবে ওখানে লক্ষ্মী অটোমেটিকলি আসবে। এটা জিও ডেটাবেস নিয়ে কথাটা হচ্ছিল, কিন্তু এই কথাটা একদম ঠিক। তুমি দেখবা এডুকেশন, যখন আমরা এডুকেশন নিয়ে, ওটা রিটার্ন কিন্তু অনেকটা টাইম পরে দেয়, তাই না? একটা দোকান খুলে নিলাম, টাকা পুঁজি লাগাই, বিজনেস করা শুরু করলাম, ঠিক আছে, ওখান থেকে রিটার্ন অল্প। কিন্তু এবার লক্ষ্মী ঠাকুরের যে জিনিসটা, মানে কি সরস্বতী ঠাকুরের যে জিনিসটা আছে, এবার সরস্বতী ঠাকুর আসলো, তুমি পড়াশোনা শুরু করলে, 15 বছর পড়লা কালি গ্রাজুয়েশনে, তারপরে তুমি কোথাও এস্টাবলিশ হলা, কোথাও চাকরি পেলা, বা ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বা অন্য কোনো স্কিল শিখে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তুমি আর্নিং শুরু করলা। তো ওই যে রিটার্নটা দিবে তোমার, সেই রিটার্নটা কিন্তু তোমার ব্যাপক হবে, তাই না? ব্যাপক হবে। তো এখানেই বলা হচ্ছে যে সরস্বতী ঠাকুর যখন দেয় মানি রিটার্নস, সরস্বতী ঠাকুর যদি তোমার কাছে থাকে, লক্ষ্মী তোমাকে ফলো করবে। লক্ষ্মী যে জিনিসটা আছে, টাকা, লক্ষ্মী ঠাকুরকে এখানে সিগনিফাই করতেছি আমি টাকা দিয়ে, সরস্বতী ঠাকুরকে সিগনিফাই করতেছি জ্ঞান দিয়ে। বেসিক্যালি এটা একজনই, মানে কি যদি একটা হোল ফ্রন্ট ফুটে যাও রিলিজিয়নের একদম বেসে, তাহলে আমরা একটা ধর্মকেই, একটা ঠাকুরকে মানি, সেটা হচ্ছে পরব্রহ্ম। আর এই সেই পরব্রহ্মই হচ্ছে একটা আদ্যশক্তি, মা আদ্যশক্তি, যিনি এক সময় দুর্গার রূপ নেন, কোনো সময় লক্ষ্মীর রূপ নেন, আর কোনো সময় সরস্বতীর রূপ নেন। কিন্তু এখন আমি এই জিনিসটাকে বুঝাচ্ছি সিগনিফিকেন্স করে, যে লক্ষ্মী ঠাকুর কিসের সিম্বলাইজ করে, সরস্বতী ঠাকুর কিসের সিম্বলাইজ করে, ঠিক? তো এখানে লক্ষ্মী ঠাকুর যে আছে, পয়সা, এটা খালি দুটো জিনিস ফলো করে। এক হচ্ছে পাওয়ার, মানে বিষ্ণু, আর এক হচ্ছে উইজডম, মানে সরস্বতী। উইজডম আর পাওয়ার অনেকটাই এক, কেন উইজডম ইজ দ্য মোস্ট আন্ডাররেটেড প্রিভিলেজ থিং ইউ ক্যান এভার হ্যাভ। তুমি দেখবা অনেক লোক পড়াশোনা করে, ওরা এত রোট লার্নিং করে, এত মুখস্থ বিদ্যা করে, তোতা পাখি হয়ে যায়, কিন্তু ওরা কখনোই নাম কামাতে পারে না, ঠিক না? তোতা পাখি রটতেই থাকে, কিন্তু ওই নির্বাণা পায় না। কিন্তু একটা সন্ন্যাসী, সেজ, ওই পড়ে, বুঝে, অ্যাপ্লাই করে লাইফে, তারপরে ওই মোক্ষ পায়, নির্বাণা, তাই না?
আর উইজডম এত খতরনাক লার্নিং না, তোমার জীবনে যদি এই উইজডমটা একবার চলে আসলো উইজডমটা, তোমাকে এই দুনিয়াতে কেউ পাবে না, একদম পাবে না। কিভাবে বলছি, তুমি দেখছো মাইথোলজিক্যাল স্টোরিগুলোতে যে রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, তো ওই যখন দীর্ঘ তপস্যা করে, কয়েক হাজার বছর তপস্যা করে ব্রহ্মদেবকে একদম প্রসন্ন করলো, আর ব্রহ্মদেব আসলো বর দিতে, তখন ওরা চাচ্ছে কি, যে হচ্ছে ইন্দ্রাসন। তো ইন্দ্রাসনের জায়গায় সরস্বতী ঠাকুর জিভে বসে গেল, আর ওই ইমিডিয়েট মোমেন্টে নিদ্রাসন বললো, তো ওই কি পাইলো, কুম্ভকর্ণ হয়ে গেল, ঘুমের দেবতা নিদ্রাসন, ঠিক না? ওইটা ছিল স্বর্গের রাজ্য, কিন্তু ওই পেয়ে গেল বিছানার ঘুমের রাজ্য, ঠিক না? তো দ্যাটস দ্য থিং, আমি এটাই বলতে চাচ্ছি। কেন কি আন্ডার রেটেড, এত আন্ডার রেটেড জিনিস, এই জিনিসটা তুমি দেখবা যে যদি তোমার ইমিডিয়েট এক্সাম দিচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, বা কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তোমার যদি মন তোমার কন্ট্রোলে না থাকে, তোমার উইজডম যদি না আসে, তাহলে কিন্তু এটা খুবই মুশকিল হবে, ডিলটা সাইন করা, বা ওই ইন্টারভিউটা ক্র্যাক করা, বা ওই এক্সামটা ক্র্যাক করা। তো দ্যাটস ওয়াই আই এম সেইং কি সরস্বতী ঠাকুরকে পূজা করো, অ্যাপ্লাই ভাবে পূজা করো, এমন না যে হচ্ছে ওই মূর্তি নিয়ে ঘন্টি বাজাচ্ছ, ওটা না, রিয়েলি পূজা করো, নিজের মাইন্ডকে কন্ট্রোল করো, আর বিদ্যা অর্জিত করো, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, এই জন্য আমরা সরস্বতী ঠাকুরকে এত ভ্যালু দিই বাঙালিরা, আর এটাই হচ্ছে, এই জন্যই বাঙালিরা টপে ছিল। গট ইট? বাঙালিকে যদি আবার শ্রেষ্ঠতম জাতি হতে হয়, তাহলে হচ্ছে আমাদেরকে আবার সরস্বতী ঠাকুরের মেইন যে পূজা, প্র্যাকটিক্যালি কিভাবে পূজা করতে হয় সেটা করতে হবে, তাহলেই আমাদের হাতে আবার আমরা ডমিনেট করতে পারবো ইন্ডিয়া লেভেলে, আমাদের হাতে পয়সাও আসবে। সবার আগে মাইন্ড খুলতে হবে। সরস্বতী ঠাকুর কিসের দেবী? উইজডম, নলেজ, তাই না? নলেজ ইজ পাওয়ার, এটা একটা ভুল কোট। নলেজ ইজ নেভার দ্য পাওয়ার, অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ দ্য পাওয়ার। নলেজ সবার কাছে আছে, সবাই পড়ছে A² + B² এর ফর্মুলা, কিন্তু কয়জন নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারছে, তাই না? দিস ইজ দ্য মেন থিং। তো এটা হলো সরস্বতী ঠাকুরের ব্যাপারে বললাম অল্প স্বল্প যা পারি। এবার আসি হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী, নেতাজিকে নিয়ে বলি।